বন্ধুরা, আমি সাব্বির আলম, সাব্বির একাডেমি বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে আমি অলরেডি দর্শনের উচ্চ মাধ্যমিক দর্শনের দুটি সেট প্রদান করেছি, AC6 এবং AC185। আমি এই দুটি সেট অলরেডি আমি চ্যানেলে প্রদান করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই দুটি সেট দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি মোট 3টি সেট দিচ্ছি, AC205, AC225 এবং AC244। এই 3টি সেটের এসিকিউ প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রথমে আমরা AC205 নম্বরে যে এসিকিউ প্রশ্নগুলি তোমাদের দেওয়া রয়েছে সেগুলি প্রথমত তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, যুক্তির আকার কাকে বলে? উত্তর দেখো, একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে বলা হয় যুক্তির আকার। এর অথবা প্রশ্ন ছিল, সাপেক্ষ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে অন্তত একটি অবয়ব সাপেক্ষ বা যৌগিক বচন হয় তাকে সাপেক্ষ যুক্তি বলা হয়। 2 দাগের প্রশ্ন দেখো, অ্যারিস্টটল কোন বিরোধিতাকে স্বীকার করেছেন? অ্যারিস্টটল দুটি বিরোধিতা স্বীকার করেছেন, বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। এবং এই যে বিপরীত বিরোধিতা, এটা অ্যারিস্টটলের মতে জোরালো বিরোধিতা বা শক্তিশালী বিরোধিতা। আর এই যে বিরুদ্ধ বিরোধিতা, এটা আবার প্রচলিত মতে, যারা প্রচলিত মতটা স্বীকার করেছেন তাদের মতে বিরুদ্ধ বিরোধিতাই হচ্ছে জোরালো বা শক্তিশালী বিরোধিতা। 3 দাগের প্রশ্নটি দেখো, সাধারণত মানুষ পরিশ্রমী নয় বচনটির অসম বচন নির্ণয় করো। তাহলে এখানে দেখো, সাধারণত মানুষ পরিশ্রমী নয়, এটা কোন বচন? সাধারণতর সঙ্গে নয় যদি থাকে তাহলে সেটা ও বচন হয়। আর ও বচনের অসম বিরোধী বচন এটা ই বচন হয়, কোনো মানুষ নয় পরিশ্রমী। 3 দাগের অথবা প্রশ্ন তোমাদের রয়েছে, অসম বিরোধিতার ক্ষেত্রে সত্যতার নিয়মটি লেখো। দেখে নাও, সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটা অবশ্যই অনিশ্চিত হবে। 4 দাগের প্রশ্ন দেখো, বিপরীত পদ কাকে বলে? কোনো পদের বিপরীত অর্থযুক্ত পদকে তার বিপরীত পদ বলে, যেমন সাদা ও কালো, এই দুটি পরস্পর বিপরীত পদ। এই 4 অথবা প্রশ্ন তোমরা দেখো, অমাধ্যম অনুমানকে পুনরুক্তিমূলক কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। তিনি কিন্তু অমাধ্যম অনুমানকে পুনরুক্তিমূলক অনুমান বলেছেন। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, কোন অনুমানকে শিশুসুলভ অনুমান আখ্যা দেওয়া হয়েছে? দেখে নাও, লৌকিক আরোহ অনুমান বা অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বা সরল অনুমান, এগুলোকে কিন্তু শিশুসুলভ অনুমান বলা হয়। এখানে আরেকটা প্রশ্ন হয় যে আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান কে বলেছেন? তখন উত্তর হবে বেকন। পরের প্রশ্ন দেখো, উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কোনটি? দেখে নাও, উপমা যুক্তির আশ্রয় বাক্যে উল্লেখিত দৃষ্টান্তের মধ্যে যেসব সাদৃশ্য আছে তা যত বেশি হবে, যত বেশি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হবে, সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে 5 দাগের প্রশ্ন, কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ যুক্তি বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি? সেটা হচ্ছে উপমা যুক্তির ক্ষেত্রে। 13 দাগের প্রশ্ন, সামান্যীকরণ কি? দেখে নাও, বিশেষ আশ্রয় বাক্য থেকে সামান্য সিদ্ধান্ত উপনীত হওয়াকেই বলা হয় সামান্যীকরণ। 14 দাগের প্রশ্ন, কারণকে আবশ্যিক শর্ত অর্থে কে ব্যবহার করেছেন? জন স্টুয়ার্ট মিল। 15 দাগের প্রশ্ন, মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? দেখে নাও, মিলের মতে কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন, অপরিবর্তনীয় এবং পূর্বগামী ঘটনা। এর অথবা প্রশ্ন তোমাদের রয়েছে, বহু কারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেছেন? সেটা হচ্ছে পর্যাপ্ত শর্তে গ্রহণ করেছেন। 16 দাগের প্রশ্ন, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কী কী? দেখে নাও, শক্তির অবিনশ্বরতার নীতি এবং বস্তুর অবিনশ্বরতার নীতি। 5 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের প্রতীকী উদাহরণ দাও। দেখে নাও, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি প্রতীকী উদাহরণ, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এমন নয় যে মাটি ভিজেছে, অতএব এমন নয় যে বৃষ্টি হয়েছে। এখন এটার যদি আকার তোমাকে দেয় তাহলে তোমরা পুরো পি ইমপ্লাই কিউ নেগেশন কিউ অতএব নেগেশন পি, এই আকারটি তোমরা লিখে দেবে। এখন ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের যদি তোমার আকারটির নাম দেয় তাহলে সেটা হবে MT, অর্থাৎ মোডাস টলেন্স। এরপরের প্রশ্ন দেখো, বিকল্প কাকে বলে? দেখে নাও, বৈকল্পিক ন্যায়ের আশ্রয় বাক্যের অঙ্গ বাক্যগুলিকেই বলা হয় বিকল্প। এর অথবা প্রশ্ন ছিল, MT আকারটি লেখো। এখানে ওপরে যে প্রশ্নটি আমরা করেছি সেটাই কিন্তু একই প্রশ্ন এখানে দিয়েছে, অথবা প্রশ্ন যে MT আকারটি লেখো। দেখে নাও, পি ইমপ্লাই কিউ নেগেশন কিউ অতএব নেগেশন পি। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, বুলীয় ভাষ্য কি? দেখে নাও, অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে জর্জ বুল নিরপেক্ষ বচনের যে ব্যাখ্যা দিয়েছেন তা বুলীয় ভাষ্য নামে পরিচিত। পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধে শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অমানুষ, S
এর পরিপূরক শ্রেণী হলো এস বার। এই প্রশ্নগুলি দেখবে তোমরা প্রত্যেকটি সেটাই বারবার এগুলি রিপিট করছে। এরপর প্রশ্ন দেখো, অথবা প্রশ্ন তোমাদের ছিল ভেনচিত্রে প্রকাশ করো। এখানে একটি বাক্য তোমাদের দিয়েছে, দেখো মানুষ কদাচিৎ সৎ। তাহলে যখন তোমাকে প্রথমত বাক্য দিবে তখন সেই বাক্যটিকে তোমাদের বচনে পরিণত করতে হবে। তবে নিয়মগুলি আমাদের ভালো করে দেখেই বচনে পরিণত করতে হবে। এখানে নিয়মটা কি, বাক্যতে নিয়মটা দেখো, কদাচিৎ। যদি বাক্যে কদাচিৎ, কচ্চিৎ, খুব কম, বিরল এইরকম কোনো শব্দ পাওয়া যায়, তাহলে বাক্যটা যদি এই নিয়মগুলির সঙ্গে সদর্থক হয় তাহলে বচনটা হয়ে যায় নঅর্থক। অর্থাৎ মানুষ কদাচিৎ সৎ এই বাক্যটি তোমার আই বচন, অর্থাৎ সদর্থকে আছে। তাহলে এই বচনটি উল্টে যায়, সেটা ও বচনে হবে কোনো কোনো মানুষ নয় সৎ। এর বুলিয় ভাষ্য এটা, ভেনচিত্র এটা। এরপরের প্রশ্ন দেখো, তোমাদের হচ্ছে শতসত্য ও শতমিথ্যা বচনের উদাহরণ দাও। দেখে নাও, শতসত্য বচনের উদাহরণ হচ্ছে পি ভেল নেগেশন পি, এবং শতমিথ্যা হচ্ছে পি ডট নেগেশন পি। এক্স দাগ, 20 দাগের প্রশ্নটি দেখো, সত্য সারণীতে একটি গ্রাহক থাকলে সারির সংখ্যা কয়টি হবে? একটি গ্রাহক যদি থাকে তাহলে সারির সংখ্যা দুটি হয়। এখন প্রশ্ন হচ্ছে যদি দুটি গ্রাহক থাকে তাহলে সারির সংখ্যা কটা হবে? দুটি গ্রাহক থাকলে সারির সংখ্যা হবে 4টি। এর অথবা প্রশ্ন তোমাদের রয়েছে, দেখো সংযোগিক বচন ও বচনাকারের দৃষ্টান্ত দাও। দেখে নাও, সংযোগিক বচনটা কি? সংযোগিক বচন বলতে ডট, যেটা ডটের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে সংযোগিক বচন। সংযোগিক বচন দেখো, মুনমুন গান করবে এবং রিয়া নাচ করবে, এই যে এবং দ্বারা, এটাই হচ্ছে সংযোগিক বচন। এর আকারটা কি দেখে নাও, পি ডট কিউ। মুনমুন গান করবে এটা পি, এবং রিয়া নাচ করবে এটা হচ্ছে কিউ, অর্থাৎ পি ডট কিউ, এটা হচ্ছে তোমার বচনাকার। তোমাদের এসসি 225-এ যে এসসিকিউ প্রশ্নগুলি দিয়েছে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে যুক্তি কাকে বলে? ভাষায় প্রকাশিত অনুমানের রূপকে যুক্তি বলে। একের অথবা প্রশ্ন তোমাদের রয়েছে যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝায়? উত্তর দেখো, কোনো যুক্তি যেসব বচন নিয়ে গঠিত হয় সেই বচনগুলির সঙ্গে বাস্তব বিষয়বস্তুর মিল বা অমিলকে যুক্তির বস্তুগত সত্যতা বলে। 2 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে বিপরীত বিরোধিতা কাকে বলে? দেখে নাও, একই উদ্দেশ্য ও বিধি বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যখন গুণের পার্থক্য থাকে তখনই তাকে বিপরীত বিরোধিতা বলে। 3 দাগের প্রশ্ন অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। দেখে নাও, অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। এর অথবা প্রশ্ন তোমাদের ছিল কোন কোন বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা রয়েছে? আই এবং ও বচনের মধ্যে। 4 দাগের প্রশ্ন সীমিত আবর্তন কাকে বলে? যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে সীমিত আবর্তন বলা হয়। যেমন এ থেকে যখন আমরা সিদ্ধান্ত আই করি আবর্তনের ক্ষেত্রে তখনই আমাদের পরিমাণের পার্থক্যটা হয়ে থাকে, তাই এটাই হচ্ছে সীমিত আবর্তন। আচ্ছা, এরপরের প্রশ্ন তোমাদের অথবা প্রশ্ন রয়েছে, দেখে নাও এ বচনের সম আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। দেখে নাও, এ বচন হচ্ছে তোমার সকল মানুষ হয় বুদ্ধিমান, এটা হচ্ছে আবর্তনীয়, এবং সকল বুদ্ধিমান জীব হয় মানুষ, এটা হচ্ছে আবর্তিত বচন, এবং এটাই হচ্ছে এ বচনের সরল আবর্তন। চলো 5 দাগের প্রশ্নে তোমাদের রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? দেখে নাও, যে মিশ্র ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন হয়ে থাকে সেটা হচ্ছে তোমার প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। এরপরের প্রশ্ন দেখো, তোমাদের রয়েছে 6 দাগের প্রশ্ন বিকল্প পরিগ্রহণজনিত দোষ কাকে বলে? দেখে নাও, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পকে অস্বীকার করার ফলে যুক্তিটিতে যে দোষের উদ্ভব হয় তাকেই কিন্তু বিকল্প পরিগ্রহণজনিত দোষ বলে। এর অথবা প্রশ্ন তোমাদের ছিল, দেখে নাও বিকল্প পরিগ্রহণজনিত দোষের একটি উদাহরণ দাও। দেখে নাও, উদাহরণটা দেখে নাও, উদাহরণ যতক্ষণ না দর্শনে দেওয়া হয় ততক্ষণ কিছুই বুঝতে পারা যায় না। দেখে নাও, হয় অনামিকা শিল্পী অথবা ছাত্রী। অনামিকা হয় শিল্পী, অতএব অনামিকা নয় ছাত্রী। এই উদাহরণটিতেই কিন্তু তোমার বিকল্প পরিগ্রহণজনিত দোষ ঘটেছে। নিয়মটা কি তোমাকে আগে বুঝতে হবে। আমাদের যে বৈকল্পিক বচনের নিয়মটা ছিল সেটা ছিল পি ভেল কিউ, তারপরে ছিল যে কোনো একটি বিকল্পকে, এই যে পি একটা বিকল্প, কিউ একটা বিকল্প, দুটি বিকল্প, এই দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধানে প্রথমত অস্বীকার করতে হয়, তারপরে সিদ্ধান্ততে এসে অন্য বিকল্পটিকে স্বীকার করতে হয়। এটা যদি হয় তাহলে তোমার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়টি হয় বৈধ এবং সেটি হয়ে যায় ডিএস আকারের ডিএস আকার। কিন্তু এখানে কিন্তু প্রথমেই দেখো তোমার স্বীকার করে নেওয়া হয়েছে, বলেছিল কি অস্বীকার করতে, কিন্তু করেছে কি স্বীকার, তাই তো? তাই জন্যই এই নিরপেক্ষ ন্যায়ে বা এই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ে যে দোষ ঘটেছে সেটাই হচ্ছে বিকল্প পরিগ্রহণজনিত দোষ। এখন দেখো
এর আকারটি তোমার আমি দেখালাম এবং এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। এরপরের প্রশ্ন দেখো, ভিআইআই অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দেখে নাও, যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই সেই বচনকে হেতুবাক্য করে যদি এমন বচন নিঃসৃত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে, তখন সেই যুক্তিকে অস্তিত্বমূলক দোষ বলে। 8 দাগের প্রশ্ন দেখো, বুলীয় লিপির উদ্ভাবককে? জর্জ বুল। এর অথবা প্রশ্ন তোমাদের রয়েছে যে ভেন চিত্রের রূপকারকে? সঠিক উত্তর হচ্ছে জন ভেন। 9 দাগের প্রশ্ন, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়ে থাকে? যখন পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হয় তখনই প্রাকল্পিক বচন মিথ্যা হয়, অর্থাৎ যখন টিএফ থাকে অর্থাৎ পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা তখনই কিন্তু প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়ে থাকে। এর অথবা প্রশ্ন তোমাদের রয়েছে দেখো, নেগেশন পি কখন সত্য হয়? উত্তরটা দেখো, পি এর সত্যমূল্য যখন মিথ্যা হয় তখনই নেগেশন পি সত্য হয়ে যায়। এক্স বৈকল্পিক বচনের অংশগুলিকে কি বলে? বিকল্প বলে। 11 দাগের প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী কী? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এখানে আরেকটি প্রশ্ন তোমাদের দিয়ে থাকে যে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী? সেটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি। উপমা যুক্তি কাকে বলে? দেখে নাও, আরোহ অনুমানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখনই তাকে উপমা যুক্তি বলে। এর অথবা প্রশ্ন দেখো, মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। দেখে নাও, খুব একটা সুন্দর প্রশ্ন এবং উপমা যুক্তি থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন এসে থাকে, শর্ট কোশ্চেন। দেখে নাও যে কুকুর ও চ্যার উভয়েরই 4টি পা আছে, কুকুর কামড়াতে পারে অতএব চ্যারও কামড়াতে পারবে। এটাই হচ্ছে তোমাদের মন্দ উপমা যুক্তি। দেখে নাও 13 দাগের প্রশ্ন, আরোহ অনুমানের লাফকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেছেন? বলেছেন জন স্টুয়ার্ট মিল। বহু কারণবাদ বলতে কি বোঝায়? দেখে নাও, একটি কার্যের একাধিক কারণকেই বলা হয় বহু কারণবাদ। অথবা প্রশ্ন ছিল বহু কারণবাদের সমর্থক কারা? দেখে নাও, মিল ও বেন এরাই হলেন বহু কারণবাদের সমর্থক। এখানে আরেকটি প্রশ্ন হয়, যদি প্রশ্ন করে যে এক কারণবাদের সমর্থন করেছেন কে, তাহলে উত্তর হবে কপি। 15 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, কে কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন? দেখে নাও, উত্তর হচ্ছে মিল। এবং 16 দাগের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন তোমাদের রয়েছে, ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত। এ কথার অর্থ কী? এ কথার অর্থ হচ্ছে ক না ঘটলে খ ঘটবে না। অথবা প্রশ্ন দিয়েছে, আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। দেখে নাও, অক্সিজেনের উপস্থিতি আগুন জ্বলার আবশ্যিক শর্ত। এবিটিএ এসি 244-এর সেটে যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া রয়েছে দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, যুক্তির আকার বলতে কি বোঝায়? উত্তর দেখো, একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে বলা হয় যুক্তির আকার। একের অথবা সিদ্ধান্ত বলতে কি বোঝো? কোনো যুক্তিতে হেতুবাক্যের সাহায্যে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকেই বলা হয় সিদ্ধান্ত বাক্য। 2 দাগের প্রশ্ন, বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। বিপরীত বিরোধী বচন একই সঙ্গে সত্য হতে পারে না, কিন্তু উভয়ই একই সঙ্গে মিথ্যা হতে পারে। 2 অথবার প্রশ্ন তোমাদের ছিল, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? উত্তর দেখে নাও, বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হলো বিরোধী বচনের উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হবে এবং গুণ ও পরিমাণ পৃথক হবে। 3 দাগের প্রশ্ন, কোনো কোনো লোক নয় রাজনীতিবিদ, এই বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? এখানে কোনো কোনো লোক নয় রাজনীতিবিদ, এটা হচ্ছে ও বচন। ও এবং আই বচনের সম্বন্ধ হলো অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। সুতরাং বাক্যটা যদি তোমার ও বচনে থাকে তাহলে অবশ্যই সিদ্ধান্তটা আই বচনে হবে, কোনো কোনো লোক হয় রাজনীতিবিদ। 4 দাগের প্রশ্ন তোমাদের দেখে নাও, আবর্তনের বৈধতার ব্যাপ্যতার নিয়মটি কি? দেখো, আবর্তনের মোট 4টি নিয়ম রয়েছে এবং সেই 4টি নিয়মের মধ্যে যে ব্যাপ্যতার নিয়ম রয়েছে সেটাকে তোমাকে এখানে লিখতে হবে। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মটিও তোমাদের নিরপেক্ষ ন্যায়ের 4 নম্বর নিয়মেও দেওয়া রয়েছে। এই 4 দাগের অথবা প্রশ্নটি দেখো, সরল আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। আমরা জানি যে সরল আবর্তন দুভাবে হয়, একটা হচ্ছে ই বচনের ক্ষেত্রে সরল আবর্তন হয় এবং আই বচনের ক্ষেত্রে সরল আবর্তন হয়ে থাকে। এখন ই এবং আই এই দুটির মধ্যে তুমি যে কোনো একটির উদাহরণ এখানে লিখতে পারো। এখানে দেখো, আমি যেমন লিখেছি তোমাদের, ই কোনো মানুষ নয় দেবতা, এবং এখান থেকে সিদ্ধান্ত আকারে আমরা পাচ্ছি যে কোনো দেবতা নয় মানুষ। এটাই হচ্ছে তোমার সরল আবর্তনের একটি উদাহরণ। এরপরের প্রশ্ন, অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? দেখো, বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একই সঙ্গে দুটি বিকল্পই সত্য হয় তখনই সেটা হচ্ছে অবিসংবাদী বিকল্প। যেমন ধরো যে মামুন মাংস এবং মাছ দুটিই খেতে পারে, তাহলে এটাই হলো অবিসংবাদী বিকল্পের একটি উদাহরণ। এর
অথবা প্রশ্ন তোমাদের রয়েছে, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? দেখে নাও, বিকল্প পরিগ্রহণজনিত দোষ হয়ে থাকে। 6 দিকের প্রশ্ন, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি দৃষ্টান্ত দাও। দেখে নাও, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। অপ্রধান আশ্রয় বাক্য, এমন হয় যে বৃষ্টি হয়েছে এবং সিদ্ধান্ত হচ্ছে এমন হয় যে মাটি ভিজেছে। এটাই হচ্ছে তোমাদের গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের দৃষ্টান্ত। যদি প্রশ্ন করে যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি কী, তাহলে সেটা হচ্ছে সবসময় এমপি আকারের করবে তোমরা, অর্থাৎ পি ইমপ্লাই কিউ, পি অতএব কিউ। এটাই হচ্ছে তোমাদের গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকার। যদি উদাহরণ দাও তাহলে তোমরা এই উদাহরণটি লিখে দেবে। এরপরের অথবা 7 দাগের প্রশ্নে তোমরা দেখে নাও, পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধে শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। যেমন ধরো যে মানুষ একটা শ্রেণী, তাহলে অমানুষ হচ্ছে তার বিরুদ্ধে শ্রেণী অর্থাৎ পরিপূরক শ্রেণী। অথবা এটাকে যদি তুমি আকারে পরিণত করো তাহলে এস একটা মূল শ্রেণী এবং এর যে বিরুদ্ধে শ্রেণী সেটা কি হবে? সেটা এস বার, অর্থাৎ এসকে যদি আমরা মানুষ ধরি তাহলে এস বার এটাকে অমানুষ ধরতে হবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের পরিপূরক শ্রেণীর একটি উদাহরণ। দাগের অথবা প্রশ্নটি দেওয়া ছিল, ভেনচিত্রে প্রকাশ করো প্রত্যেক বই প্রয়োজনীয় নয়। এটা একটা বাক্য, প্রত্যেক, এই প্রত্যেকের সঙ্গে যদি নয় থাকে, প্রত্যেক থাকলে এ বচন হয় এবং প্রত্যেকের সঙ্গে যদি নয় থাকে তাহলে ও বচন হয়। তাহলে আমাদের ও বচনে পরিণত করতে হবে বাক্যটিকে। তাহলে ও বচনে পরিণত করার নিয়মটা হচ্ছে, কোনো কোনো বই নয় প্রয়োজনীয়, এটা বচন হলো। এখন এই বচনটার বলীয় ভাষ্য কি ছিল? মানে ও বচনের যেটা বলীয় ভাষ্য সেটা হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু 0। এবং এই যে বলীয় ভাষ্য আমরা পেয়েছি, এই বলীয় ভাষ্যের ওপরই কিন্তু আমাদের ভেনচিত্রটাকে দেখাতে হবে, যেটা আমাদের প্রশ্নে বলেছে। তাহলে এটার ভেনচিত্র কি হবে দেখে নাও। এস পি বার এর মানে হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে ও বচনের ভেনচিত্র। চলো, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দেখে নাও, যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই সেই বচনকে হেতুবাক্য করে যদি এমন বচন নিঃসৃত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে, তাহলে সেই যুক্তিকেই অস্তিত্বমূলক দোষ বলতে হবে। 9 দাগের প্রশ্ন, শতসত্য বচনাকার কী রূপ হয়ে থাকে? দেখে নাও, যে বচনাকারের প্রধান স্তম্ভের সবকটি সারি সত্য হয় তাকেই শতসত্য বচনাকার বলে। যেমন পি ভেল নেগেশন পি, এটাই হচ্ছে তোমাদের শতসত্য বচনাকারের একটি উদাহরণ। এরপরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, কখন একটি সংযোগিক বচন সত্য হয়ে থাকে? দেখে নাও, যখন উভয় সংযোগী সত্য হয়। এখানে এই যে সংযোগিক বা সংযোগী কথাটি ব্যবহার করা হয় ডটের ক্ষেত্রে। আমরা জানি ডটের নিয়মে দুটি টি হলেই টি হয়ে থাকে। এর মানে যখন উভয় সংযোগী সত্য হয় তখনই একটি সংযোগিক বচন সত্য হয়ে থাকে। এর অথবা প্রশ্ন ছিল তোমাদের, দেখো, বচন গ্রাহক কাকে বলে? দেখে নাও, যে প্রতীকের স্থানে আমরা যে কোনো বচন বসাতে পারি তাকেই বলা হবে বচন গ্রাহক। এরপরের প্রশ্ন, সামান্যীকরণ বলতে কি বোঝো? বিশেষ আশ্রয়বাক্য থেকে সামান্য সিদ্ধান্তে উপনীত হওয়াকেই সামান্যীকরণ বলে। অথবা প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? দেখে নাও, যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। এরপর প্রশ্ন ছিল তোমাদের 12, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? উত্তরটা দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণ মানুষের মতো কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করে। এই জন্যই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। প্রকৃত আরোহ অনুমান কয় প্রকার, কী কী? প্রকৃত আরোহ অনুমান 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান এবং সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয় তোমাদের যে উপমা যুক্তির ভিত্তি কী? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে অসম্পূর্ণ সাদৃশ্য। এরপরে 14 দাগের প্রশ্নটি দেখো, কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? দেখে নাও, যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না সেগুলি হবে সদর্থক শর্ত। এর অথবা কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী? মূল দুটি ভিত্তি রয়েছে, একটা হচ্ছে জড়ের সংরক্ষণ নীতি এবং 2 নম্বর হচ্ছে শক্তির নিত্যতা নীতি। 15 দাগের প্রশ্ন, এ বি এর আবশ্যিক শর্ত বলতে কি বোঝায়? উত্তর দেখো, এ না ঘটলে কখনোই বি ঘটবে না, এটা হচ্ছে আবশ্যিক শর্ত।
16 দাগের প্রশ্ন দেখো, বহু কারণ সমন্বয় কি? দেখে নাও, একাধিক কারণ যখন একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকেই বলা হবে বহু কারণ সমন্বয়। বন্ধুরা, তোমাদের এবিটিএ টেস্ট পেপারে মোট 7টি সেট দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে আমি 3টি সেট আলোচনা করেছি। আগের প্রিভিয়াস ভিডিওতে তোমরা 2টি সেট পেয়েছো, মোট 5টি সেট হয়ে গেল। আরও যে 2টি সেট আছে সেই 2টি সেটও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।